আচ্ছা ঠিক আছে, প্রবলেম না থাকুক তো ভালোই, কিন্তু এগুলো সবগুলা প্র্যাকটিস করতে আচ্ছা ভাই আপনি ভাই। হুম। আপনি যেগুলো প্র্যাকটিস করাইলেন না, হুম। বলেন। এগুলোর মধ্যে তো আর বুট স্ট্র্যাপের কোনো কাজ ছিল না নাকি? আমি তো এগুলোই করছি। এগুলো ছিল? তো এগুলোতে বুটস্ট্র্যাপের কোনো কাজ ছিল না। আমরা তো এখন বুটস্ট্র্যাপ দেখতেছি না, আমরা তো জাভা হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্ট এটাই। দেখতেছি। আর আমি আমি বুট স্ট্র্যাপের সিডিএনটা ডিলিট করে দিলে আচ্ছা। বাটন গুলো একটু চেঞ্জ হয়ে হুম। যাইতেছে, নর্মাল স্টেবল হয়ে যাইতেছে। সেটা তো অবশ্যই হবে, কারণ আমরা ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে ইউজ করতেছি। কারণ আমার স্ক্রিন দেখতেছেন? হ্যালো। আপনার হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। যে দেখেন, বুটস্ট্র্যাপ আমরা যদি এই বুটস্ট্র্যাপের সিডিএন যদি কেটে দেই, তাহলে বাটনগুলোর স্টাইল একটু চেঞ্জ হবে অবশ্যই। কারণ বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট বাটনকে একটু ডিজাইন ডিজাইন করে দেয়। এই যে আমরা ডিজাইন পারপাসে এই বুটস্ট্র্যাপ সিডিএনটা ইউজ করছি, অন্য কোনো পারপাস নেই। বুটস্ট্র্যাপের সাথে jQuery কোনো সম্পর্ক নেই। আমরা গত ক্লাসে যা করছিলাম এখানে, এগুলোর সাথে বুটস্ট্র্যাপের কোনো সম্পর্ক নেই। না, এগুলাতে ঠিক আছে না, আমি চাইছিলাম কি ওই হুম। টেলউইন্ড আচ্ছা, সিএসএস টা টেলউইন্ড অ্যাড দিয়ে, করার হ্যাঁ টেলউইন্ড সিএসএস পরে আপনি টেলউইন্ডের সিডিএন দিলে তো হতো। টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড সিএসএস এর সিডিএন দিছি তো পুরো চেঞ্জ, টেলউইন্ড মানে সিএসএস। বুটস্ট্র্যাপ আর ধরবি না। না না, বুটস্ট্র্যাপ তো ধরবে না, সম্পূর্ণ তো আলাদা ইনস্টলেশনস। সিডিএন কই, এখান থেকে তো সিডিএন আছে, টেলউইন্ডের সিডিএন। এই যে ইনস্টলেশন টেলউইন্ড সিএসএস, কারণ বুটস্ট্র্যাপ আর টেলউইন্ড সিএসএস দুটো তো আলাদা হয়ে যাবে, মেস আপ করে ফেলবে। এই যে টেলউইন্ড সিএসএস, আর যদি দেখুন টেলউইন্ড সিএসএস এর সিডিএনটা দেই, তাহলে দেখবেন যে আলাদা হয়ে গেছে। বুটস্ট্র্যাপটাকে রিপ্লেস করে দেই, এই যে দেখেন, এই যে সবকিছু আলাদা হয়ে গেছে। কারণ টেলউইন্ড সিএসএস টা আলাদা একটা ফ্রেমওয়ার্ক, বুঝছেন? সিএসএস ফ্রেমওয়ার্ক দুটা, বুটস্ট্র্যাপের ডিজাইন একরকম আর টেলউইন্ড সিএসএস এর ডিজাইন আরেক রকম, বুঝছেন? হুম আমরা বুটস্ট্র্যাপে এইচ1 বাই ডিফল্ট এইচ1 ক্লাসে একটা হাইট উইডথ দেওয়া থাকে, মানে হাইট উইডথ মানে অ্যাকচুয়ালি কালার কি বলে ব্যাকগ্রাউন্ড কালার টালার, কিন্তু টেলউইন্ড সিএসএস এগুলো দেওয়া থাকে না, এগুলো বাই ডিফল্ট দিতে হয়। আর বলছেন টেলউইন্ড নট অনলি সিএসএস ফ্রেমওয়ার্ক, আমি প্রথম ক্লাস আপনাকে বলছি সিএসএস আর আরো অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, লাইক বালমা, তারপর ম্যাটেরিয়াল ইউআই, তারপর আছে সিমেট্রিক ইউআই। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে টেলউইন্ড আর বুটস্ট্র্যাপ, বুঝছেন? হুম। আপনি যেহেতু বুটস্ট্র্যাপ পারেন, তাহলে আপনি টেলউইন্ড জাস্ট ডকুমেন্টেশন দেখবেন আর মানে ইমপ্লিমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি এখানে কি, এই কোন ক্লাস দ্বারা কি করতেছে। এই যে বুটস্ট্র্যাপে কন্টেনার ক্লাস ছিল, এখানে কন্টেনার ক্লাস আছে, যে এখানে একটু রেশিওগুলো একটু আলাদা ডিফারেন্স। তারপর যে ডিসপ্লে, যে ডিসপ্লে ব্লক, তারপর আমরা ফ্লেক্স, বুটস্ট্র্যাপে ইউজ করি ডি ফ্লেক্স, আর এখানে হচ্ছে শুধু ফ্লেক্স, তারপর ইনলাইন ফ্লেক্স, এরকম আর কি সম্পূর্ণ ক্লাসগুলো আলাদা। আজ- দেখলে ইউজ টু হয়ে যাবেন ইউজ করতে করতে। আজকে ফ্লেক্স জিনিসটা একটু মানে বুঝলাম। আর হুম। ফ্লেক্সের কি হয়েছে? মানে ফ্লেক্সটা আগেও বুঝছি, আজকেও বুঝলাম একটু। আচ্ছা মানে আচ্ছা, সমস্যা না। আপনি এখন যত ঘাটাঘাটি করবেন ততই আপনার মানে ততই ভালো, বুঝতে পারছেন? কারণ মানে হুম, পজিশন দিতে হইলে ফ্লেক্স দিতে হবে এমন না? আমি পজিশন এটাকে দিতে হলে অ্যাবসলিউট রাখবো ফ্লেক্স, নাকি রিলেটিভ রাখবো, তখনই তো ফ্লেক্স আসবে। পজিশন দিতে গেলে তো ফ্লেক্সের সাথে কোনো রিলেশনশিপ নাই। আমি আপনার কোশ্চেনটা অ্যাকচুয়ালি বুঝি নাই। মানে ফ্লেক্সটা আমি কখন ইউজ করতেছি, যখন ডিপ গুলো আমি আলাদা করতেছি না। ডিপগুলোকে কলাম ওয়াইজ করতেছেন, ওই ক্ষেত্রে আপনি ফ্লেক্স ইউজ করতেছেন, বুঝছেন? মানে বুঝেন নাই? এক উম, মিনিট। মনে করেন আমি একটা ডিপ অ্যাবসলিউট করতে চাইতেছি, তো তখন কি ফ্লেক্স ইউজ না করলেও হইব? তখন ফ্লেক্স কেন ইউজ করুন? ফ্লেক্সের যে বিষয় কনসেপ্ট, তো আলাদা একটা কনসেপ্ট। আপনি কি করতে চাচ্ছেন, কোন একটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করতে চাচ্ছেন এমন কিছু, হুম এক্ষেত্রে তো আমাদের ফ্লেক্সের কোনো সম্পর্ক নেই। আপনার এটা এটা মনে করেন আমাদের টোটাল হোম পেজ, এটা হচ্ছে আমাদের একটা হুম ডিপ, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ, সো এটা হচ্ছে আমাদের চাইল্ড ডিপ।
মানে যে ভিতরটা। সো এটার সাথে যদি আপনি, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, এটা হচ্ছে চাইল্ড ডিভ। আপনি এখন প্যারেন্ট ডিভের সাপেক্ষে যদি চাইল্ড ডিভে কিছু করতে চান, এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন পজিশন। প্যারেন্ট ডিভ হবে রিলেটিভ আর চাইল্ড ডিভ হবে অ্যাবসলিউট। এই তো। আর হচ্ছে ফ্লেক্স, কারণ দেখা এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের একটা রো। এই রোকে আপনি চাচ্ছেন এখানে কলাম ওয়াইজ করবেন, যে একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম, এই ক্ষেত্রে আপনি ফ্লেক্স ইউজ করবেন। ডিসপ্লে ফ্লেক্স দিবেন, তারপর ফ্লেক্স বেসিস 33%, তাহলে সে 33% জায়গা নিয়ে নেবে। এখন 33% তিনটা কলাম দিবেন, তাহলে আলটিমেটলি আপনার তিনটা কলামও হয়ে যাবে। এখন যখন আমি ডিভাইসটারে স্মল বা লার্জ করতে চাইতেছি, ডিভাইস, স্মল ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য, তখন তখন দরকার তখন মিডিয়া কুইরি ইউজ করবেন। মিডিয়া কুইরিতে বলে দেবেন যে এই স্মল ডিভাইসের জন্য ফ্লেক্স বেসিস হবে 100%। মানে তখনই তো আমার ফ্লেক্সটা আনতে হয় নাকি এমন? হ্যাঁ, তখন ফ্লেক্সটা আনতে হয়, কারণ আপনি মিডিয়াম ডিভাইসের জন্য যেহেতু ফ্লেক্স দিয়ে কলাম করছেন, তো অবশ্যই স্মল ডিভাইসের জন্য ওইটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন, তাহলে বাই ডিফল্ট ওদের ক্লাসগুলো ইউজ করলে সেটা অটোই রেসপন্সিভ করে নিয়ে নেয়, যে কল এমডি3, তারপর কল এমডি4। এখানে এমডি বলে দিতেছেন আপনি যে মিডিয়াম ডিভাইসের জন্য পুরো কলম থাকবে, আর কল এস যে 3 মানে লার্জ ডিভাইসের জন্য সেটা 3 কলম করে থাকবে। বিষয়টা অ্যাকচুয়ালি হয়েছে ওই রকম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। শিওর? হুম। দেখেন কিন্তু সমস্যা না, আপনি এরকম ঘাটাঘাটি করবেন, তারপর কোথাও না বুঝলে আমাকে আক্স করবেন, কারণ যত বেশি আক্স করবেন তত বেশি ভালো আপনার জন্য। আচ্ছা, আমি আর 2 মিনিট একটু সময় নেই, আমার স্ক্রিনটা শেয়ার করে ভাই। আচ্ছা, শিওর শিওর, ডেফিনেটলি। 2 মিনিট কে 10 মিনিট নেন। মনে করেন এক ঝামেলা প্রত্যেকদিন, ভালো লাগে না। আমি একটা রিপোজিটরি তৈরি করলাম, বানাইলাম, তারপর এতদিন তো পারতেছিলাম, হইতেছে সমস্যা নাই, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন বারবার ফেল করবেন না, সাকসেস করবেন। ঠিক মেসি ফ্যান হইয়া জীবনটা মেসির মতো হয়ে যেতেছে, আর মেসি, বারবার খালি ফেল। দূর মিয়া, মেসির কথা বলেন। আমি হচ্ছে ব্রাজিল ফ্যান, সো মেসির কথা আমার কিছু বলবেন না। সমস্যা না, মেসির সবাই হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটু। ভালোবাসতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি নতুন একটা ফোল্ডার, এটার ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখতেছেন হ্যাঁ, দেখতেছি। গিট বেস দেওয়ার পরে হ্যাঁ, আমি এইখানে এইগুলাই টাইপ করতেছি, কিন্তু হইতেছে না আমার আর কি। কেন হচ্ছে না স্যার, দেখেন তো। গিট ইনিট থেকে দিব। হ্যাঁ, গিট না, গিট ইনিশিয়ালাইজ করা তো আছে গিট। আচ্ছা, আপনি এই আছে। ডট গিট এইটাকে কাটা দেন, ডট গিট এই পুরোটাকে কাটা দেন, হ্যাঁ, এটা তো সেটাকে কাটা দেন, আবার প্রথম থেকে থাকলে আবার গেট ইনিট দিতে হবে নাকি? এটা থাকলে গেট ইনিট দিতে হবে না। দেন গিট ইনিট মানে, গিট ইনিট মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করা। আর গিট ইনিশিয়ালাইজ হচ্ছে, ইনিশিয়ালাইজ তখন বুঝতে পারবে, তখন করতেছে যখন ডট ইনিট এই ফোল্ডারটা থাকবে। মাঝে মাঝে এটা হাইড অবস্থায় থাকে, তো মানে হিডেন বাট এগুলোকে ইয়ে করে দিতে হবে, শো করতে হবে। গিট অ্যাড, বুঝতে পারছি আপনি কোন কমান্ড ইউজ করছেন। এই যে ওয়ার্নিং টোয়ার্নিং দিতেছে, ওয়ার্নিং রিড.md, কারণ readme.md ফাইল এটা ক্রিয়েট করা আছে, সমস্যা নেই। তারপর দেন গিট অ্যাড, দেন গিট অ্যাড, আপনি এই কমেন্টটা মিস করছেন। গিট অ্যাড স্পেস, তারপর ফুল স্টপ, দেন এন্টার দেন। ওকে, ফাইন। লিসেন, এটা তো মনে হয় পড়ে নাই। করছে তো, ওই আমার এন্টার দিন আর কি। এই যে ইউ হ্যাভ অ্যানাদার রিপোজিটরি ইনসাইড দ্য কারেন্ট রিপোজিটরি, বুঝতে পারছি। মানে একটা রিপোজিটরির ভিতরে আপনি আরেকটা রিপোজিটরি অ্যাড করতে পারবেন না, বুঝতে পারছেন বিষয়টা? আমাদের কি এমন হয়েছে? আপনি ফোল্ডারে যান, এটা কাটেন, মানে এটা একটু মিনিমাইজ করেন, এই কাটেন না, হ্যাঁ মিনিমাইজ করেন, যান যে করে বেসিকে যান ফোল্ডারে, এই যে এখানে একটা গিট ইনিশিয়ালাইজ করা আছে। বুঝতে পারছেন যে একটা গিটের ভিতরে আরেকটা ইয়ে থাকতে পারবে না। ওকে, কারেন্ট চলে গেছে।
ভাই আবার আপনার না ভাই, আচ্ছা সমস্যা না, আপনার কাজ না শুরু না না, করেন, সমস্যা আমি না, আপনার প্রবলেম বুঝতে পারছি। ক্লিয়ার কিনা আগে ওইটা বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এখন হইব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওই পারছেন। বাইরে করছিলাম তো, পরে আবার কুলার মানে ভিতরে ঢুকাই হ্যাঁ দিছে, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, দুই এই কুলার কারণে হয়ে গেছে, এই কারণে মনে অ্যাকচুয়ালি করেন। প্রবলেমটা ওই জায়গাতে হয়েছে। আচ্ছা, সো এনিওয়েজ, সো আজকের ক্লাসে আমরা আজকে হচ্ছে আমাদের jQuery সেকেন্ড ক্লাস। আমার স্ক্রিন দেখতেছেন? স্ক্রিন শেয়ার তো দেই নাই। হ্যাঁ, এতক্ষণ হয়েছে। হ্যাঁ শিওর, এখন দেখতেছেন? হুম। আজকে হচ্ছে আমাদের jQuery সেকেন্ড ক্লাস। সো গত ক্লাসে আমরা দেখছিলাম jQuery এর ইফেক্টস গুলো, যেমন হাইট, স্লাইস, তারপর হচ্ছে কল ব্যাক, চেইনিং, এগুলা। আজকের ক্লাসে আমরা দেখব jQuery দিয়ে কিভাবে আমরা HTML অ্যাক্সেস করতে পারি এবং jQuery ট্রাভার্সিং। বুঝছেন? সো আমরা যাই jQuery.html সেকশনে গেট কন্টেন্টে গেলাম, যে আমরা ডম ম্যানিপুলেশনের জন্য এগুলো ইউজ করব। সো আমরা, আপনার মনে আছে আমরা যে সময় ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট করছিলাম ডকুমেন্টের ইনার HTML, ইনার টেক্সট, মনে আছে দুটো প্রপার্টির কথা, ইনার HTML। ওই ইনার টেক্সট আর ইনার HTML এর শর্ট ফর্ম হচ্ছে এখানে টেক্সট আর HTML, আর ডট ভ্যাল হচ্ছে মানে ভ্যালু, মানে ওইগুলোর শর্ট ফর্ম হচ্ছে এই যে এই তিনটা ফাংশন আর কি। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি। সো আমি গত ক্লাসের কোডগুলো কেটে দেই। আচ্ছা, এটা এই সেট দেই, কন্টেনারের ভিতরে আমাদের সমস্ত কোড থাকবে। সো আমরা কি করতে চাচ্ছি, আচ্ছা আমাদের এখানে একটা H2 থাকবে, তারপর একটা বাটন থাকবে। আমরা এমন একটা সিস্টেম করব যে আমাদের বাটনে ক্লিক করলে আমাদের H2 যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এমন একটা সিস্টেম করব। সো সেটা আগে দেখি। বাটন চেঞ্জ চেঞ্জ আইডি দেই, বিটিএন চেঞ্জ চেঞ্জ, আর আমাদের একটা H2 দেই, একটা ক্লাস দেই, চেঞ্জ কন্টেন্ট, চেঞ্জ কন্টেন্ট, সরি চেঞ্জ কন্টেন্ট। সো দিস ইজ আওয়ার কন্টেন্ট, CONTENT। এনিওয়েজ, সো আমাদের HTML এর কাজ শেষ, এখন আমরা jQuery-তে যাব। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, দুইটা বাটন এবং এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। সো লেট চেঞ্জ বাটন ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা আইডি দিছি তো আমরা এখানে আইডি দিয়ে সিলেক্ট করব। আইডির নাম কি ছিল, বাটন চেঞ্জ। এনিওয়েজ, দেন আমাদের কন্টেন্টটাকে সিলেক্ট করতে হবে। লেট চেঞ্জ কন্টেন্ট, চেঞ্জ কন্টেন্ট, CONTENT, চেঞ্জ কন্টেন্ট ইজ ইকুয়াল টু, সিলেক্ট করতেছি, এটাও আইডি দিয়ে সিলেক্ট করি, চেঞ্জ কন্টেন্ট আইডি। সো আমাদের সিলেক্টের কাজ শেষ, এখন আমরা নেক্সট এই কাজটা করব। এখন আমরা কি করতে চাচ্ছি, বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। সো প্রথমে আমরা বাটনটাকে সিলেক্ট করছি, এখন এখানে একটা ইভেন্ট লিসেনার দিতে হবে। ইভেন্ট লিসেনার কি হবে, ক্লিক, CLACK, ক্লিক করার পর একটা কলব্যাক ফাংশন হবে। কলব্যাক ফাংশনের ভিতরে আমাদের কাজটা হবে। সো এই কাজটা কি হবে, চেঞ্জ কন্টেন্ট ডট ইনার, সরি ইনার না, চেঞ্জ কন্টেন্ট ডট টেক্সট, মানে ইনার টেক্সট। আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে যেটা টেক্সট মানে ইনার টেক্সট ইউজ করতাম, এটা হচ্ছে এখানে টেক্সট দিয়ে ইউজ করতেছি। সো এখানে দেই টেক্সট চেঞ্জ, TSANGE, চেঞ্জ। সো আমরা দেখি যে কাজ করে কিনা। ইনার টেক্সট কন্টেন্ট ডট টেক্সট চেঞ্জ, কাজ করতে আর টেক্সট ডট আচ্ছা আমরা এখানে সিলেক্ট করি ডট চেঞ্জ কন্টেন্ট ডট টেক্সট ইজ ইকুয়াল টু চেঞ্জড, it should work. Button click edit text, then এখানে the same এখানে এক্সাম্পল গুলো দিয়েছে, যে show text, hide text dot html, button on click dot function alert this dot text is equal to this dot text। আচ্ছা ঠিক আছে। সো দেখেন আমরা এখানে কন্ট্রোল ডট লক করে, লক কি করব,
console c1 আসলে console ডট লগ console আমাদের এই চেঞ্জ কন্টেন্টের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে আমরা console ডট লগ করব। সো দিস ডট টেক্সট, সো আমরা console ওপেন করি, সো বাটনে যখন ক্লিক করি আসতেছে না কেন, কিছু একটা আসার কথা। টেক্সট চেঞ্জ কন্টেন্ট টেক্সট, দেখি আমরা চেঞ্জ কন্টেন্টটাকে প্রিন্ট করে দেখি। একটা প্রোটোটাইপ দিচ্ছি, প্রোটোটাইপের ভিতরে ভ্যালু দিচ্ছি ইনার HTML, নেম হচ্ছে HTML না, এন্ড ইনার টেক্সট, ইনার হাইট, লেন্থ, মাউস ওভার, কিছু দেখে লাভ নাই। ইনার টেক্সট কিন্তু এটা আসার কথা, ডট ভ্যাল ডট ইনার HTML যদি দেই কাজ করতেছে না, তো লস করার কথা। চেঞ্জ বাটন ক্লিক টু ফাংশন শো টেক্সট, আচ্ছা এটাকে কপি করি, যে প্রশ্ন আনি বাটন অন, অবশ্যই বাটন অন ডিজিটাল এডি। তার আগে আমরা ডিবাগ করে দেখি হোয়াট ইজ আওয়ার প্রবলেম। আচ্ছা ইজ এ শো HTML, ওকে ফাইন। সো হোয়াট আর দে ডুইং হিয়ার, টেস্ট ডট HTML, আমরা আগে ধরে রাখছি এটা টেক্সট কন্টেন্ট, সিলেক্ট করে ঠিক আছে। ও শিট, দেখেন আমরা এখানে করতেছি ক্লাস দেয়া, মানে ক্লাস দিয়ে ডিফাইন করছে, আর এখানে সিলেক্ট করতেছে আইডি দেয়া মানে হ্যাশ দেয়া। সো এখানে তো প্রবলেম হবেই। শিট, আচ্ছা যাই হোক, এই দেখেন কাজ করতে মানে ডিবাগ করা শিখতে হবে, যে ডিবাগ কিভাবে করা যায়। টেক্সট ইট শুড ওয়ার্ক, এই যে দেখেন। সো সিস্টেমটা আমি আবার দেখাই, মানে প্রথম থেকে এগুলো বাদ, এগুলো কিছু নেই। এই যে আমরা একটা বাটন নিয়েছি, তারপর একটা H3 অথবা H5 একটা কন্টেন্ট নিয়েছি, তারপর আমরা জাভাস্ক্রিপ্টে এসে বাটনটাকে সিলেক্ট করছি, তারপর কন্টেন্টটাকে সিলেক্ট করছি, তারপর বাটনে একটা অ্যাড ইভেন্ট লিসেনার দিয়েছে। বাটনটা যদি ক্লিক করা হয় তাহলে আমরা চেঞ্জ কন্টেন্ট মানে এই H2 এটার টেক্সট আমরা চেঞ্জ করে দেবো। এই যে চেঞ্জ, দেখেন আমাদের সেটাই হচ্ছে, আমরা যে সময় বাটনটাকে ক্লিক করতেছি আমাদের কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন। আর আমরা যদি ইয়েতে করতাম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, তাহলে এটা করতাম টেক্সট কন্টেন্ট ডট ইনার HTML, সরি ইনার টেক্সট ইজ ইকুয়াল টু, তারপর আমাদের একটা স্ট্রিং দিতে হতো, এরকম আর কি। আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এভাবে করতাম, আর যে কুইরিতে শর্ট করে জাস্ট এই টেক্সট ফাংশনটা ইউজ করে কাজ করতেছি, বুঝছেন। সো এবার দেখেন ইনার HTML দিয়ে আমরা কি করতে পারি। সো ইনার HTML দিয়ে আমরা এটার ভিতরে HTML পুশ করতে পারি। HTML বলতে এখানে দেখেন, এক মিনিট, আমরা যদি টেক্সট দিয়ে যদি একটা দিই, আপনার আই ট্যাগের কথা মনে আছে? আই ট্যাগ ভাই, এই যে ইটালিক আই ট্যাগ, ইটালিক কোন কন্টেন্ট ইটালিক করে যে। সো দেখেন এই আমরা এখানে ভিতরে একটা ইটালিক ট্যাগ দিছি, কিন্তু এটাকে জাস্ট একটা কন্টেন্ট হিসেবে দেখাবে, তাই না? কিন্তু আমাদের উচিত ছিল আমাদের কন্টেন্টটাকে HTML এর রূপান্তর করে দেখানো, স্ট্রিং এ দেখাচ্ছে। সো দেখেন সে এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে টেক্সট কন্টেন্ট ডট HTML, মানে ইনার HTML এর মতো আর কি। ইনার HTML দিয়ে আমরা HTML অ্যাড করতে পারি, আর টেক্সট দিয়ে টেক্সট ইউজ করতে পারি। এই যে দেখেন আমাদের এখন কন্টেন্টটা ইটালিক, এই যে দেখেন এটা ইটালিকও হয়েছে, দেখেন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম। সো আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন, যদি টেক্সট চেঞ্জ করতে চান তাহলে টেক্সট চেঞ্জ করবেন, আর HTML। তারপর আরেকটা আছে ভ্যাল, মানে ভ্যাল মানে হচ্ছে ভ্যালু। সো আমরা একটা দেখি ভ্যালু আমরা কোন সময় কীভাবে ইউজ করতে পারি। ওয়েল, এখানে একটা ইনপুট টাইপ নেই, দিলাম টেক্সট কিছু একটা, তার একটা আইডি দেই ইনপুট। সো তার একটা ভ্যালু ইনিশিয়ালি দেই। ইনিশিয়ালি কি হতে পারে, কি দেওয়া আছে, যদি দেওয়া যায় শাহিন, একটা ইনপুট ফিল্ড আছে, তার ভ্যালু হবে ইনিশিয়ালি শাহিন। তো আমরা যে সময় বাটনে ক্লিক করব
এখানে ইনপুট ফিল্ডের ভ্যালুটা আপনার নাম চলে আসবে। সো আমরা এখন সেটা দেখি। সো আমাদের ইনপুটটাকে সিলেক্ট করি, লেট ইনপুট ইজ ইকুয়াল টু, অবশ্যই আইডি নিয়ে নিছি, ইনপুট ডট ভ্যাল, ভ্যাল ইজ ইকুয়াল টু আপনার নাম ARIL। আর এখানে চেঞ্জ কন্টেন্ট আমরা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করে নিয়েছি, তাই এখানে আবার সিলেক্ট করার দরকার নেই। সো এখানে দেখেন এই যে আপনি বিষয়টা দেখছেন, আমি যখন এই বাটনটাকে ক্লিক করতেছি এখানে আপনার নাম চলে আসতেছে, দেখেন বুঝছেন বিষয়টা? ভ্যালু চেঞ্জ করবেন। তো এটা এখন আপনি মানে নিড কেসের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে ইউজ করবেন। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, মানে AWTR। আমরা যেরকম আমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাট্রিবিউটে অ্যাড করতে পারি, তো এরকম সেম অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। সো দেখেন এখানে আমি ইন্সপেক্ট করি, দেখেন এটা ভিতরে যাই, বাটন চেঞ্জ S2, এই দেখেন S2 আমাদের এখানে কোনো অ্যাট্রিবিউট নাই। আমরা চাচ্ছি একটা বাটনের যে সময় একটা ক্লিক করব এখানে একটা টাইটেল নামে অ্যাট্রিবিউট সেট করবে। সো দেখি আমরা কিভাবে টাইটেল নামে অ্যাট্রিবিউট সেট করতে পারি। this dot attribute, সো এটাকে কমেন্ট আউট করে দেই, চেঞ্জ কন্টেন্ট ডট html এ চেঞ্জ করবে, ওকে ফাইন। তারপর হচ্ছে চেঞ্জ কন্টেন্ট ডট ATTR অ্যাট্রিবিউটের পর টাইটেল, তার ভ্যালু হবে মানে হেলো কিছু একটা দেই, দেখি চেঞ্জ করছে, কাজ করছে। রিফ্রেশ, আসলে তোমরা দুইটা প্যারামিটার নেয়, লেট মি সি href attribute dot value this dot attribute href, ও সরি এখানে আমি মিস্টেক করছি। আমরা যদি কোনো কিছুর মানে অ্যাট্রিবিউট কোনো এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এখানে আমরা এই অ্যাট্রিবিউট এটাই ইউজ করব, এটা দিয়ে ভ্যালু চেঞ্জ করা যাবে না। আমি এখানে ভুল বলছি, বুঝতে পারছেন? আমরা যদি চাই কোনো কিছু অ্যাট্রিবিউট দিয়ে যদি কোনো ভ্যালু যেতে চাই তাহলে এই অ্যাট্রিবিউট এটা ইউজ করতে পারি চেঞ্জ করার ক্ষেত্রে আর কি। সো আমরা এখন দেখছি গেটেরটা, এবার দেখি সেট। সো টেক্সট আর গেট আর সেম, যে আপনি গেট দিয়ে পাচ্ছেন আর টেক্সট দিয়ে আর সেট দিয়ে মানে সেট করতেছেন। অ্যাকচুয়ালি আমরা এখানে সেটই করতেছিলাম, যে সময় ক্লিক করবে এখানে কন্টেন্টটা মানে চেঞ্জ হবে, মানে সেট এক মিনিট সরি, এই তো যে আমরা সেট করতেছি। সো এবার আমরা দেখি গেট। সো এটাকে আমরা কমেন্ট আউট করি, এগুলো থাক ভাই। সেট আর গেটের বিষয়টা বুঝছেন যে আমরা তো ইনার টেক্সট আর ইনার HTML দিয়ে কোনো কিছু সেট করতেছি আর ইনার HTML দিয়ে কোনো কিছু গেটও করতে পারতেছি। তো এই ক্ষেত্রে মনে হয় এটা না দেখালে হয় যে এক হতে হতে যে আমরা একটা H2 এলিমেন্টকে আমরা কিভাবে পেতে পারি, যে একটা id.text, যে টেক্সটটা পেয়ে আছে। আমি আপনাকে দেখাই, মনে হয় বিষয়টা ক্লিয়ার নাও হতে পারে। গেট, সো কি হবে আমাদের চেঞ্জ বাটন যখন ক্লিক করা হবে, CLIC কে ক্লিক করা হবে, তারপর একটা ফাংশন দেবে, কলব্যাক ফাংশন, তারপর হচ্ছে কি হবে console.log change content না, এটা হবে change button dot click আর change content dot text txt। আমরা কি করতে চাচ্ছি, বাটনটাকে যে সময় ক্লিক করব আমাদের এই H2 টেক্সট কন্টেন্ট আমাদেরকে console.log করবে। এই আবার কি মিস্টেক করছি, চেঞ্জ কন্টেন্ট আইডি দেয়া, এই যে দেখেন আইডি হবে, এটা হবে ক্লাস যেটা সিলেক্ট করতেছি, দেখেন এই যে আমাদের দিস ইজ আওয়ার কন্টেন্ট, এই কন্টেন্টটা আমাদেরকে দিচ্ছে মানে টেক্সটটা পাচ্ছে। আর ইনপুট টাইপের বেসিক্যালি এগুলো হয় ভ্যালু, টেক্সট কন্টেন্ট, আর এগুলো হচ্ছে ভ্যালু। আমরা যদি আমরা চাচ্ছি আমাদের S2 মানে S2 HTML টা এখন আমাদের যদি দরকার হয় তাহলে জাস্ট আমরা এই টেক্সটের জায়গায় দেব HTML। দেখেন এটার ভিতরে আমরা কি HTML ইউজ করেছি সেগুলো দেখা যাবে। এই যে দেখেন দিস ইজ আওয়ার কন্টেন্ট, অ্যাকচুয়ালি কনসোলে HTML রেন্ডার হয় না। সো কনসোলে HTML যে কথা আর
ইয়েস, সেম কথা, টেক্সট। বুঝতে পারছেন? গেট সেটের মধ্যে পার্থক্য কি? গেট সেটের মধ্যে পার্থক্য তো নাই, মানে গেট সেটের বিষয়টা হচ্ছে ডিফারেন্স হচ্ছে একটু যে গেট দিয়ে আপনি কোনো কিছু ভ্যালু পাচ্ছেন আর সেট দিয়ে কোনো কিছু সেট করতেছেন, আর সেট করবেন অবশ্যই এখানে এই এরকম প্যারামিটার দিয়ে, মানে এভাবে প্যারেনথেসিস দিয়ে। আমি আপনাকে প্রথমে সেটটা দেখিয়ে দিছি যে এই যে আমরা একটা ভ্যালু সেট করতেছি, একটা বাটনে ক্লিক করলে এখানে নামটা চেঞ্জ হয়, এরকম একটা আমরা কিছু একটা সেট করতেছি। আর দ্বিতীয়টাতে দেখেন এই বাটনে ক্লিক করে আমরা কন্টেন্টটা পাচ্ছি যে গেট কন্টেন্ট, এইরকম আর কি, বুঝছেন? সো তারপর আর কাছে অ্যাড, যে করে দিয়ে আমরা কিভাবে অ্যাড এলিমেন্ট করতে পারি আমরা দেখি। এখানে কেমন কিছু কিছু দেখাচ্ছে, তো যাই হোক, অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট, আচ্ছা প্রথমে অ্যাপেন্ড দিই, দেখি অ্যাপেন্ড চাইল্ড। আপনাকে অ্যাপেন্ড আর প্রিপেন্ড দুইটা কি দেখাইছিলাম ভ্যানিলাতে? ঠিক আছে, তাহলে মানে অ্যাপেন্ড মানে আগে যুক্ত করে, আর সরি অ্যাপেন্ড মানে পিছনে যুক্ত করে, আর প্রিপেন্ড মানে আগে যুক্ত করে। সো এরকম আর কি। সো আমরা একটা ইয়ে করতে চাচ্ছি, যখন আমরা বাটনে ক্লিক করবো আমাদের টেক্সট কন্টেন্টের এই সিক্স এর পরে আর কিছু কন্টেন্ট আসবে। সো আমাদের টার্গেট হচ্ছে এরকম। সো আমরা চেঞ্জ বাটন ডট ক্লিক ডট ফাংশন, তারপর কি হবে চেঞ্জ কন্টেন্ট ডট অ্যাপেন্ড, এটা হবে pend অ্যাপেন্ড হবে টেক্সট, একটা স্পেস সহ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন আমরা যে সময় বাটনে ক্লিক করতেছি এর শেষে একটা কিছু একটা অ্যাপেন্ড হচ্ছে, এটা যে আমরা একটা কন্টেন্ট অ্যাপেন্ড করতেছি আর কি। সো এখন যদি আমাদের যাতে সামনে দিয়ে মানে পুশ করতে হয়, এক্ষেত্রে আমরা ইউজ করবো প্রিপেন্ড, মানে প্রিপেন্ড মানে হচ্ছে মানে সামনে অ্যাড করা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, প্রিপেন্ড PREPEND প্রিপেন্ড। সো দেখেন এখন সামনে দিয়ে অ্যাড হবে, সো বিষয়টা বুঝছেন? অ্যাপেন্ড প্রিপেন্ডের কাজ কি? তারপর আরেকটা আছে আফটার বিফোর, মানে আফটার বিফোরটা হচ্ছে যে একটা এলিমেন্টের পরে যে আরেকটা এলিমেন্ট বসাই দিবে। এখানে তো জাস্ট আমরা একটা এলিমেন্টকে অ্যাপেন্ড করতেছি মানে যুক্ত করতেছি, আর এখানে জাস্ট এলিমেন্টকে মানে বসাই দেবে এরকম। আমরা এখানে বিষয়টা দেখি যে অ্যাপেন্ড প্রিপেন্ডের পর আমাদের আফটার বিফোর কিসে কাজ করে। আফটার এখান থেকে কতটুকু লিখতে হতো, ইনসার্ট বিফোর ক্লিক আফটার বিফোর। সো আমাদের টার্গেট হচ্ছে এরকম যে আমরা বাটনের সাথে বাটনে ক্লিক করলে আমাদের এই টেক্সট কন্টেন্টের সামনে কিছু একটা অ্যাড হবে এবং এটাকে সরাই নেবে, সেটা হচ্ছে আমাদের গোল। সেগুলোকে কমেন্ট আউট করি, এটাকে কমেন্ট আউট করে যাতে মেস আপ না হয়, কপি করি, ভাই বুঝতেছেন কপি পেস্ট করি যে কপি পেস্ট করতেছি যাতে এগুলো তো আমাকে আলটিমেটলি টাইপই করতে হবে। সো টাইপ করলে টাইম এই তো যে এরকম কিছু। আমাদের টার্গেট হচ্ছে বাটনে ক্লিক করার পর আমাদের টেক্সট কন্টেন্টের আগে কিছু একটা অ্যাড হবে। প্রথমে আফটার দেই, আফটার অ্যাকচুয়ালি যেটা প্রথমটা হচ্ছে আফটার, এই FTER আফটার। আপনার মানে এখানে আপনার HTML অ্যাকসেপ্ট করে আপনি এর ভিতরে HTML দিতে পারবেন, অবশ্যই কোটেশনও দিতে হবে যে আমরা বোল্ড ট্যাগের ভিতরে দেই যে আফটার AFTER, তার আগে একটা দেই মানে এটাকে স্পেস, এটা সৌন্দর্যের জন্য। সো দেখি এই যে আফটার। আচ্ছা ওয়েল, এখানে একটা জিনিস দেখেন, যেহেতু আমাদের H1 একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই এটাকে নিচে সরিয়ে দিতেছে। সো আমরা H1টাকে ডি ইনলাইন করে নেই, ক্লাস ডি ইনলাইন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, বুঝছেন? আর এটা যদি টেলমেন্ট হতো তাহলে মনে হয় ইনলাইন দিলেও হতো, যে ডিসপ্লে ইনলাইন। এই যে দেখেন একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম তো অবশ্যই হবে ইনলাইনের কারণে। এই যে দেখেন আমাদের টার্গেট ছিল এটা যে আমরা যে সময় টেন্সে ক্লিক করব আমাদের H2 কন্টেন্টের আফটারে কিছু একটা অ্যাড হবে, এটা ইট কুড বি এনিথিং।
সো হুম। আফটারে অ্যাড হচ্ছে। সো আমরা যদি এবার বিফোরে চাই তাহলে কি একত্রিত মানে বিফোরও হবে। আপনার আমাদের মেথডটা জাস্ট চেঞ্জও হবে। একদম ইজি, জাস্ট কনসেপ্টগুলো বুঝবেন। বিফোর বিই তারপর বিফোর বিফোর বিই এরপর আরই। তো দেখেন এখন বিফোরে অ্যাড হচ্ছে। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের H2 এর বিফোরে অ্যাড হচ্ছে। এই যে দেখেন বিফোর 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 এরকম আর কি। তো আমাদের অ্যাড এলিমেন্টে গেছে, আমরা ইচ্ছে করলে ডিলিট আছে, ডিলিট মানে সামনে আছে, সামনে দিয়ে একটা কথা হচ্ছে রিমুভ। এই যে অ্যাকচুয়ালি আমাদের রিমুভটাই হচ্ছে। সো আমরা রিমুভ দেখি, রিমুভ দিয়ে কি করে যেটা নাম দেখে তো মানে বুঝতে পারতেছেন। কোনো কিছুকে রিমুভ করতে চাইলে আমরা রিমুভ করতে পারবো। সো আমরা আগে একটা ইউজ কেস দেখি যে রিমুভ আমাদের ইউজ কেসটা কীরকম হইতে পারে। সো আচ্ছা, এটাকে আগে ডিসপ্লে ইনলাইন করে দিই, তাহলে মানে ডিসপ্লে ব্লক করে দিই বাই ডিফল্টের মতো, খারাপ দেখা যায়। সো এটাকে একটু কমেন্ট আউট করি আর করি আমাদের রিমুভ ডিই এর ডিলেট আর ইনটি EMPTY ইনটি। সো আমাদের গোল থাকবে এরকম যে আমরা যে সময় বাটন এটাকে ক্লিক করব আমাদের এই এলিমেন্টটাকে ডিলিট করে দেবে, মানে রিমুভ করে দেবে অ্যাকচুয়ালি। সো লেখাটা দেই ডিলিটে তো রিমুভ ইনসার্ট বিফোর এটা লাগবে না আমাদের, হচ্ছে লাইক রিমুভ এলিমেন্ট একটা হচ্ছে রিমুভ। আচ্ছা রিমুভ REMOVE রিমুভ। এখানে রিমুভ কোনো প্যারামিটার নেয় না, জাস্ট রিমুভটা দিয়ে দিলে হয়। সো দেখেন বাটনে ক্লিক করতেছে সাথে সাথে আমাদের এলিমেন্টটাকে রিমুভ করে দিতেছে। সো আপনার বিষয়গুলো দেখেন, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ডেলিভারি জিনিস আপনি যদি কনসেপ্ট বুঝেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। সো একটা এক্সাম্পল দেখাই, পেইন্টটা অনেক সময় বিভিন্ন সাইটে দেখা যায় না, এখানে একটা বাটন থাকে, তারপর বাটনে ক্লিক করলে একটা রো অ্যাড হয়, যতগুলো ক্লিক করবেন একটা রো অ্যাড হয়। তারপর এখানে রোর সাথে একটা বাটন থাকে মানে ডিলিট নামে। সো এখানে যদি ক্লিক করেন তাহলে এই এলিমেন্টটা আবার ডিলিটও হয়ে যাবে, এরকম দেখা যায় না বিভিন্ন ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে তো আছে, এটা এই সেম কনসেপ্ট দিয়ে আমি ইউজ করছি। দেখাই ডেস্কটপ লারাভেল সার্ভার পেজ করতেছিলাম স্যার পেজ পে কি লগইন ডক্টর লগইন DOCTO ডক্টর লগইন দেখাই GMAIL.com। ক্রিডেনশিয়ালস ভুলে গেছি কি নাম দিয়ে সেভ করছি। লারাভেল অ্যাডভান্স ডক্টরস ও শেট, কোনো ডক্টর তো নাই আমার। পিএসপি ART মার্কেট ফ্রেশ সিট বা এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে কোনো সম্পর্ক নাই। আমি লারাভেলে আরেকটা প্রজেক্টে আমি দেখাচ্ছি, মানে দেখানোর ট্রাই করতেছি যে এটা আমি ইউজ করছি। তোমার সিরিয়ালগুলো রান হোক, একটা ইউজার ক্রিয়েট করতে পারবো আমরা। ও শিট, আমি তো একটা মিস্টেক করছি। আমি তো এখানে রেজিস্টারও তো করতে পারি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তাদের তো ঝামেলা করা করতে হয় না। mail.com আর পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড PWSWORD, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড PWSWORD। এই যে দেখেন রিয়েল টাইম ভ্যালিডেশন, এগুলো কিন্তু আমি যে কুইরি দিয়ে করছি, যে কুইরি প্লাগইন। আমি আপনাকে অবশ্যই দেখাবো। এই যে আমাদের একটা মেল চলে যাবে, সো মেলটা আমরা হ্যাক করবো। হ্যাক বলতে অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে ডাটাবেসের মানে ভ্যালু চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের আর চেঞ্জ করা লাগবে না। এই যে ইজ ভেরিফাইড
ইজ ভেরিফাইড এটা দেখুন তো, এই যে ভেরিফাইড বাই ডিফল্ট শূন্য আছে, এটাকে অন করে দিই। মানে ডাটাবেস হ্যাক করলে কত সুবিধা। ইমেল ছিল email@mail.com, আর পাসওয়ার্ড ছিল 12356 12356। এই তো শেট পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড ছিল, আচ্ছা এই যে দেখেন আসছে প্রোফাইল আপডেট প্রোফাইল, এই যে দেখেন অ্যাকচুয়ালি আমি এটার কথাই বলছিলাম। অ্যাড মোর একটা বাটন থাকবে, তারপরে বাটনগুলো কতগুলো অপশন আসবে, তারপর আমি ইচ্ছে করলে রিমুভ করতে পারবো। সমস্যা নেই, এগুলো আমি আপনাকে দেখাবো। এইরকম কাস্টম একটা জিনিস আপনাকে এই করে দেখাবো, জাস্ট আপনি দেখেন যে আপনি কি শিখতেছেন আর কোথায় ইউজ করবেন, তাহলে আপনার ভিতরে আইডিয়া জেনারেট হবে। আমি অ্যাকচুয়ালি আপনাকে আইডিয়া এমন একটা করছিলাম, হ্যাঁ ও একটা যে প্রজেক্ট করাইছিলেন টু ডু লিস্ট, যে আমি ওটা তো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, এখন তো jQuery এমন টাইপের না যে এমন টাইপ অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি এমন টাইপ। এই যে দেখেন আমাদের ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের প্রজেক্টে, এগুলো একটা কমন জিনিস। সেগুলো কি করবেন, এগুলো ওইভাবেই করা যায়। আচ্ছা ঠিক আছে, এটা কাজ শেষ, আমরা jQuery করি। সো আমরা কাছে রিমুভ গেছে, এবার ইমটি দেখি, তারপর দুইটার মধ্যে ডিফারেন্স কি, আমরা কোন সময় কোনটা ইউজ করবো সেটা দেখব। সো এমটি ওয়েল আমরা আগে এস্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, বিজি ইনফো। সো দেখি একটা বিজি ইনফো আছে। সো আমরা ক্লিক করলে আমাদের পুরো কন্টেন্টটা চলে যায়, আমরা এখানে রিমুভ দিলে। আর আমরা যদি এমটি ইউজ করি তাহলে দেখেন কি হয়, EMPTY এমটি, এই তো দুটোতে সেম কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, বাটন ডট ক্লিক। আচ্ছা এমটি এবং কি বলে রিমুভ দুইটা সেম কাজ করে, এর মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। এর জন্য আমি এখান থেকে এটা কপি করি, এই ডিভ, বুঝছেন এমটি আর কি বলে ও দুইটা সেম কাজই করে, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে বুটস্ট্র্যাপে এটাকে কপি করি, তাহলে হবে ওদের স্টাইল কই, আচ্ছা স্টাইল ইনলাইন থেকে পাইছে। আচ্ছা এই যে আর জাভাস্ক্রিপ্টটা নেই, ডকুমেন্ট ডট। সো দেখো তোমাকে হয়েছে কিনা, বাটন কই আমার, বাটন ডিপ এলিমেন্ট, ওয়েল এই যে দেখেন আমরা প্রথমে রিমুভ করতেছি, মানে এখানে আমরা রিমুভ দিচ্ছি। এবার যদি আমরা এখানে এমটি ইউজ করি তাহলে একটা মজার জিনিস দেখবেন, যে EMPTY এমটি অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টটাকে রিমুভ করে না, এর ভিতরে কন্টেন্টগুলোকে সে মানে খালি করে, বুঝছেন। আর রিমুভ কি করে, একবারে কন্টেন্টটাকে রিমুভ করে দেয়, আর এমটি করে জাস্ট কন্টেন্টটাকে খালি করে দেয়। বুঝতে পারছেন এমটি আর এর মধ্যে রিমুভের মধ্যে ডিফারেন্সটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স। সো এখন আপনি আপনার প্রজেক্টে কোন কেস ইউজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, বুঝছেন যে ডিফারেন্সটা কি। এগুলো কিন্তু ইন্টারভিউতে মানে জিজ্ঞাসা করতে পারে, অথবা খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার যে এগুলো কি। এই তো তারপর আছে ক্লাস এড। আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে মনে হয় দেখছিলাম যে ক্লাস এড, ওই যে আমরা বাবল করার সময় মনে আছে, বাবল করার সময় ক্লাস অ্যাড করছিলাম না, যে ডাইনামিকভাবে ক্লাস আর অ্যানিমেশন। সো আমরা jQuery দিয়ে দেখি কিভাবে কোনো এলিমেন্টে ক্লাস অ্যাড করতে পারি। সো ওয়েল একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগে থাকবে ক্লিক মি, CLICK, ক্লিক মি। সো আমাদের টার্গেট হচ্ছে এরকম। এই দেখেন এটা তো একটা নর্মাল বাটন, তাই না। আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যদি বিটিএন ড্যান্সার এগুলো যদি ইউজ করি তাহলে আমাদের বাটনটা একটু সুন্দর দেখা যায়, তাই না। সো আমরা এখন এমন একটা সিস্টেম করবো, আমাদের বাটন, এই বাটনে যদি ক্লিক করে তাহলে এটার ভিতরে একটা ক্লাস অ্যাপেন্ড হবে, মানে ওই বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে আমরা অ্যাপেন্ড করবো।
সো সেটা দেখে কীভাবে করতে পারি। সো এখানে প্রথমে একটা ইনিশিয়াল ক্লাস দিয়ে ক্লাস বিটিএন, যাতে বিটিএন বাই ডিফল্ট থাকে, আমরা ক্লিক করে বিটিএন ড্যান্সার অথবা বিটিএন ইনপুট এরকম কিছু একটা অ্যাড করব। সো ওয়েল আর এটাকে সিলেক্ট করার জন্য একটা ইউনিক আইডি দিই। এর আইডির নাম কি দেওয়া যেতে পারে, কি দিতে পারে, এই দেই বাটন বাটন চেঞ্জ, এটা উপরে দিছি। কি নাম দেওয়া যায় ভাই, আমার তো নাম কোনো নাম মাথায় আসতেছে না। ক্লিকে দিছি। সো এটাকে কমেন্ট করে দেই, এখানে কমেন্ট করে অ্যাড ক্লাস বানান ভুল, অ্যাড ক্লাস ডট ক্লিক CLICK ক্লিক, তারপর হচ্ছে একটা কলব্যাক ফাংশন, তারপর হচ্ছে এখন দেখেন আমরা কি করতে চাচ্ছি, এই বাটনে ক্লিক করলে এই বাটনে কিছু একটা হবে। তার মানে এখানে আমরা কিভাবে ইউজ করতে পারি, অবশ্যই দিস দিয়া, গত ক্লাসে দেখাছিলাম যে নিজেকে সিলেক্ট করতে অবশ্যই দিস দিয়া ইউজ করতে হবে। তো দিস দিয়ে আমরা কি করতে চাচ্ছি, অ্যাড ক্লাস, অ্যাড CLASS অ্যাড ক্লাস। সো ক্লাসের নাম কি হবে, বিজি ইনফো, ইট কুড বি এনিথিং। সো দেখি ক্লিক করার সাথে সাথে আমাদের বাটনটা কিন্তু অ্যাড হচ্ছে, কিন্তু আমাদের পেজটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। এর কারণ কি বলেন তো, এই কারণ হচ্ছে আমাদের বাটনের মানে অ্যাঙ্কর ট্যাগের একটা বাই ডিফল্ট বিহেভিয়ার আছে। বিহেভিয়ারটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ যে সময় ক্লিক করবেন ওই সময় আমাদের পেজটা রিফ্রেশ হবে। যেমন আমাদের ফর্মের মতো, ফর্ম আমরা যে সময় সাবমিট করতাম ওই সময় ইনিশিয়ালি একটা রিফ্রেশ নিত। সো সেটাকে আমরা মানে প্রিভেন্ট ডিফল্ট করে দিতাম, এটাকে আমরা প্রিভেন্ট করে দিতাম। সো আমরা সেম এখানে এর প্রিভেন্টটাকে ডিফল্ট করে দেবো। সো বাটনের ক্ষেত্রে কাজ করে না এমন? না বাটনের ক্ষেত্রে কাজ করে না, বাটনের কাজ ছিল টাইপ বাটন। আর টাইপ যদি সাবমিট দিতাম তাহলে মানে কিছু একটা সাবমিট করতো, আর সাবমিট মানে হচ্ছে পেজ রিফ্রেশ, বুঝছেন, এরকম আর কি। দেখেন এটা এখানে ক্লিক করতেছে, আমাদের বিটিএন ইনপুট ক্লাসটা অ্যাড হচ্ছে। সো দেখছেন আপনি এখন কোন একটা সিস্টেম এরকমই হতে পারে, আপনার এই কনসেপ্ট আপনার কাজে লাগে, অনেক কিছু করতে পারতেছেন। যেখানে বাইরে কোনো কিছু থাকবে না, আপনি ক্লিক করলে একটা ক্লাস অ্যাড হবে, এই ক্লাসের উপর আপনি ডিজাইন করে রাখতেছেন, এরকম আর কি। সো আমাদের অ্যাড ক্লাস গেছে, তারপর আসছে রিমুভ ক্লাস। সো অ্যাড ক্লাস আর রিমুভ মানে নাম দেখে তো বোঝা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি হবে। সো এটাকে কেটে দেই। সো আমাদের বাই ডিফল্টে একটা ক্লাস দেওয়া থাকবে বিটিএন ড্যান্সার, এখানে কয়েকটা বিআর ট্যাগ দিই তাহলে নিচে যাবে। সো আমাদের এখানে বাটন ড্যান্সার ক্লাস আছে, ভালো কথা। তো আমরা যখন এই বাটনে ক্লিক করবো এই বাটন ড্যান্সার ক্লাসটাকে আমরা রিমুভ করে দেব, আমাদের টার্গেটটা হচ্ছে এরকম। সো একই তো কথা, এখানে জাস্ট আমরা অ্যাড ক্লাস করছি, এখানে দিস যেটা আমরা রিমুভ ক্লাস এই যে দেখুন কত ইজি না। একদম কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কোড করে অনেক মজা পাবেন, আর রিয়েল কেসের সাথে কম্পেয়ার করে। সিস্টেমে কালকে পর্যন্ত যা করতেছি ভাই হ্যাঁ একই সিস্টেমে, ক্লিকের ভিতরে ইভেন্ট ক্লিকের ভিতরে সবগুলো হইতেছে। আমি হ্যাঁ ইভেন্ট ক্লিকের ভিতরে एग्जांपल দিয়ে আপনাকে দেখাচ্ছি। আর এসব ইভেন্ট তো আপনার নিজের উপর মানে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে, বুঝছেন, এরকম আর কি। বিজি ড্যান্সারে তো নাকি দিস ডট রিমুভ ক্লাস বিটিএন ড্যান্সার, মেরে উল্টা পাল্টা দেই বিটিএন ড্যান্সার। দেখেন এই যে ক্লিক করতেছে আমাদের কি বলে বাটন ড্যান্সার ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে ইন্সপেক্ট করে দেখাই, এই যে ইনিশিয়ালি আমাদের বাটন ড্যান্সার আছে, এই যে বিটিএন ড্যান্সার দেখতেছেন। সো ক্লিক করতেছি সাথে সাথে আমাদের এই ক্লাসটা চলে যাচ্ছে, শুধু বিটেন ক্লাসটা আছে। তো দেখছেন কত সুন্দর সিস্টেমটা। এরকম আপনার ইউজ কেস হইতেই পারে যে কিছু একটা ঘটলে আপনি ক্লাস রিমুভ করবেন, অ্যাড করবেন, এরকম আর কি। সো তারপর আরেকটা আছে টগল ক্লাস। সো গত ক্লাসে আমি দেখাছিলাম টগল দিয়ে আপনি ট্রু ফলসের মতো কাজ করতে পারবেন। সো আমরা টগল ক্লাসটা দেখি।
সো টগল ক্লাস বিটিএন সাকসেস। সো আমরা বাটনে ক্লিক করলে টগল ক্লাস হবে, যে ক্লাসটা থাকবে আবার চলে যাবে। সো প্রথম ইনিশিয়াল অবস্থা আমাদের বাটন সাকসেস এটাকে রাখতে হবে। ইনস্টেড অফ বাটন ডেঞ্জার কেটে দেই, এই যে থাকতেছে মানে যাচ্ছে, মানে টগল মানে কি একবার অ্যাড করবে আবার রিমুভ করবে এরকম আর কি। হাইট শো এরকম আর কি, এই যে টগল ক্লাস। তারপর সিএসএস তো গত ক্লাসে দেখাচ্ছি যে আমরা কিভাবে সিএসএস অ্যাড করতে পারি জাভাস্ক্রিপ্ট, মানে যে কুইরি দিয়ে। অবশ্যই আমাদের সিএসএস পাঠানোর জন্য একটা অবজেক্ট পাঠাতে হবে, যে এর নিচের সেকশনে ভালো করে আরো মানে ডিটেইলসে বলা আছে যে একটা প্রপার্টির নেম থাকবে, তারপর এই প্রপার্টির নেমটা একটা অবজেক্ট আকারে মানে কি বলি আকারে পাঠাবে, আর কি বলি আকারে মানে কি একটা অবজেক্ট। সো আমরা দেখি একটা S1 নেই, S1 না S4 নেই, the anything anything anything। আর এখানে একটা বাটন নেই, বাটন, বাটনের আইডি নাম হবে এনি, এখানে দিয়ে সিএসএস, কারণ আমরা এখানে সিএসএস দিয়ে কোনো কাজ করব। সো আমাদের এখন গোল হচ্ছে আমরা এখন যে বাটনে ক্লিক করার পর আমাদের একটা সিএসএস ডিজাইন অ্যাড হবে। আমরা দেখি বুঝতে পারছেন বিষয়টা, যে আমাদের গোলটা কি। আগে প্রথমে গোল ঠিক করবেন যে গোল কি করতে চাচ্ছেন, আর প্ল্যান মানে অ্যালগরিদম। আমরা কোডিং শুরু করার আগে তো হুট করে কোড শুরু করি না, ওইরকম আর কি। সো এটা দিচ্ছে আমাদের এনিথিং S4 HTML এলিমেন্ট দিয়ে চেক করি, সিলেক্ট করি S4.css, তারপর একটা অবজেক্ট দেব, সরি ডেফিনেটলি প্যারেন্থেসিস দিতে হবে, s এটা নিয়ে নেই, তারপর ভিতরে একটা অবজেক্ট নেই। সো অবজেক্ট কি হতে পারে, কালার, দাঁড়ান এটা কি কোটেশন দিতে হয়, হ্যাঁ আচ্ছা। সো অবজেক্টের ভিতরে ভ্যালুগুলো আমাদেরকে কোটেশন দিয়ে দিতে হবে, যে কালার মনে করেন হবে রেড, দেখে আগে এটা দিয়ে কাজ করে দেখি, গত ক্লাসে তো কাজ করছিল না, এই যে দেখেন কাজ করছে, এই যে এনিথিং। সো এখন মনে করেন আপনারা শুধু এনিথিং আপনারা অ্যাকচুয়াল এন্ড সিএসএস লিখবেন, ওইটা কোনো ফ্যাক্ট না, জাস্ট এখানে এটাকে বলা হয় জেসন ফরম্যাট, যে একটা জেসন নেয়, যে ফন্ট সাইজ 100 পিক্সেল, অবশ্যই এটাকে একটা স্ট্রিং হিসেবে দিতে হবে। এই যে দেখেন মানে কত সুন্দর না বিষয়টা, আপনি অ্যাড করতেছেন, সিএসএস অ্যাড হচ্ছে এইরকম আর কি। সো তারপর আছে ডাইমেনশন, এটা তেমন কোনো একটা কাজে লাগে না। তারপরে হাইট ইনার হাইট নিয়ে কাজ করতে হলে এগুলো ইউজ করবেন। সো এটা স্কিপ করছি আমি। তারপর দেখি ট্রাভার্সিং, হোয়াট ইজ ট্রাভার্সিং। সো আপনাকে ড্রম ক্লাসে দেখাইছি, মানে বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের সবগুলোকে একটা ড্রম ট্রি আকারে মানে ট্রিট করে, যে আমাদের ব্রাউজারে যা কিছু আছে সব কিছু একটা ট্রি ডাটা স্ট্রাকচারের মতো থেকে, যেমন প্যারেন্ট চাইল্ড সিবলিংস ওইরকমের মতো থাকে, সাথে মানে সে ওইরকমগুলোকে ট্রিট করে নেয়। সো আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে দেখছিলাম অ্যাপেন্ড চাইল্ড, তারপর রিমুভ চাইল্ড, তারপর দিস ডট প্যারেন্ট এরকম ইউজ করছিলাম না। সো আমরা যে কুড়িতে দেখি ওইগুলো কীভাবে ইউজ করতে পারি, এই যে দেখেন যে করে অ্যানসেস্টর মানে কি পূর্বপুরুষ। সো যে কুড়িতে আমরা যদি মানে অ্যানসেস্টর ইউজ করতেছে যে কোনো একটা এলিমেন্টের অ্যানসেস্টর, তাহলে দেখি যে এই মেথডগুলো আমাদেরকে দেয়, এই যে প্যারেন্টস, তারপর প্যারেন্টস আনটিল, তারপর তবে আমরা এখানে দেখি ডকুমেন্টেশনে কি বলা আছে, দিস ডট প্যারেন্ট মেথড রিটার্নস দ্য ডাইরেক্ট প্যারেন্ট এলিমেন্ট দ্য সিলেক্টেড এলিমেন্ট। আচ্ছা আগে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। দিস ডট একটা এইচআর দেই, একটা ডিপ নেই, ডিপের ভিতরে একটা ক্লাস নেই, ডিপ কিভাবে নিলে সুবিধা হয় আপনার জন্য। আচ্ছা যদি এখান থেকে যদি আমি নেই তাহলে তো আপনি বুঝবেন, আই হোপ দিস ডট প্যারেন্ট। আচ্ছা ঠিক আছে, ডিপ চাইল্ড TSILD চাইল্ড
ক্লাস প্যারেন্ট, PARENT প্যারেন্ট। সো ক্লাস দেই বিজি ইনফো, আর ক্লাস না দিস প্যারেন্ট ডট অ্যাড ক্লাস লরিমিপসামের পাঁচটা ট্যাগ দেই। সো দেখেন আমাদের একটা কন্টেন্ট দিছে, মানে এখানে কি করছে, দুইটা প্যারেন্ট ডিপ দিছে, মানে দুইটা ডিপ, একটা প্যারেন্ট ডিপ, একটা হচ্ছে চাইল্ড ডিপ। উপরটা হচ্ছে প্যারেন্ট আর ভিতরটা হচ্ছে চাইল্ড। সো আমরা এমন একটা সিস্টেম করতেছি, আমরা যে সময় চাইল্ডে যে সময় ক্লিক করব, অথবা হ্যাঁ চাইল্ডে ক্লিক করবো, আমাদের প্যারেন্টের ভিতরে একটা ক্লাস অ্যাড হবে, অথবা আমরা প্যারেন্টের CSS স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দেবো, এরকম কিছু একটা করতেছি। যেমন কীভাবে প্যারেন্টকে অ্যাক্সেস করতে পারে, আমাদের মেন টার্গেট হচ্ছে এটা, PARENTS প্যারেন্টস। এগুলো কপি করি, তো আমাদের হচ্ছে চাইল্ড, ডেফিনেটলি চাইল্ড আইডি, তারপর হচ্ছে দিস ডট প্যারেন্টস, যেহেতু ইয়ে করতেছি দিস ডট প্যারেন্ট, স্পোর হবে না এখানে, দিস ডট প্যারেন্ট, PARENT প্যারেন্ট। কারণ এটাকে একটা ভেরিয়েবল নিয়ে আগে আমরা কন্ট্রোল ডট লগ করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে কী রিটার্ন করতেছে। কনসোল ডট লগ পি, তাহলে এটা ঠিক করে নিই। দেখেন করে সেটা অ্যাকচুয়ালি আমরা এখন এই এলিমেন্টটাকে, এই লরেম ইপসামটাকে যদি ক্লিক করি, তাহলে কি হলো, চাইল্ড ডট ক্লিক, আবার আইডিটা দিতে প্রবলেম নাকি, হ্যাঁ দিসি ক্লাস সিলেক্ট করতেছে আইডি দিয়া, এগুলো খেয়াল করবেন না, আমারে খেয়াল করা উচিত। আচ্ছা যে দেখেন আমরা যখন এই ক্লাসটাকে সিলেক্ট করতেছি, মানে ক্লিক করতেছি, আমাদেরকে প্যারেন্ট এলিমেন্টটা দিচ্ছে, যে আমাদের প্যারেন্ট এলিমেন্টটা কি একটা ডিপ, তার ভিতরে ক্লাস আছে প্যারেন্ট, আর মানে এর মানে প্যারেন্ট এলিমেন্টের নোটটাকে দিয়ে দিতেছে, অ্যাকচুয়ালি আমাদের মেইন কথা হচ্ছে এটা। সো আমরা যেহেতু নোট পাচ্ছি, তাহলে নোটের ভিতরে আমরা বিভিন্ন অ্যাক্সেস, মানে বিভিন্ন কাজ করতে পারি, মানে নোটটাকে অ্যাক্সেস করতে পারি। সো মানে এটা CSSটাকে চেঞ্জ করে দেব, কি দেব, CSSটাকে চেঞ্জ করে দেবো কীভাবে, ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড হবে রেড, ডিজিটাল প্যারেন্টাল ব্যাকগ্রাউন্ড রেড ক্লিক করি। আচ্ছা এখানে তো আমাদের এই ক্লাসটার প্রায়োরিটি বেশি পাচ্ছে, এটাকে রিমুভ করে দিই, এটা কোনো ফ্যাক্ট না। ব্যাকগ্রাউন্ড বানান কি ঠিক আছে, BACK ব্যাকগ্রাউন্ড কালার, COLOR ব্যাকগ্রাউন্ড কালার, এই যে লাল হচ্ছে, নর্মালি কোনো অবস্থায় মানে কোনো কালার থাকবে না, কারণ বুটস্ট্র্যাপের বিজিনপুর এটার প্রায়োরিটি বেশি। সো দেখেন এখানে কোনো কিছু নেই, আমরা ক্লিক করতেছি, আমাদের এর প্যারেন্টসে একটা কালার অ্যাড হচ্ছে, মানে স্টাইল অ্যাট্রিবিউট। আমরা ইন্সপেক্ট করে দেখে যদি আপনার বিশ্বাস না হয়, অ্যাকচুয়ালি হচ্ছে নাকি, করি। এই যে দেখেন আমাদের প্যারেন্ট চাইল্ড, আমরা এখন চাইল্ডে ক্লিক, এই যে দেখেন আমাদের প্যারেন্টে কিন্তু কোনো স্টাইল অ্যাট্রিবিউট নাই, আমরা চাইল্ডে ক্লিক করি, দেখেন সাথে সাথে আমাদের একটা স্টাইল অ্যাট্রিবিউটে অ্যাড হচ্ছে। সো আমরা প্যারেন্টকে অ্যাক্সেস করতে মানে পারতেছি। সো এখন আপনি আপনার প্রয়োজন মতো দেবেন, যদি আপনার কোনো চাইল্ড এলিমেন্টকে সিলেক্ট করার পর তার প্যারেন্টকে লাগে, তাহলে দিস ডট প্যারেন্টস, মানে অথবা এই প্যারেন্টস এই ফাংশনটা ইউজ করবেন। তারপর প্যারেন্ট, মানে এটা হচ্ছে প্যারেন্ট, আর প্যারেন্টস হচ্ছে আপনার, আচ্ছা বলে একটা ভালো কোশ্চেন, মানে প্যারেন্ট কী করবে, মানে প্যারেন্ট মেথড সেটা হচ্ছে ইনিশিয়ালি, মানে ইনস্ট্যান্ট যে প্যারেন্ট এলিমেন্টটা থাকবে, মানে সেটাকে রিটার্ন করবে, মানে সেটাকে এরকম কি সেটাকে রিটার্ন করবে। আর হচ্ছে প্যারেন্টস মানে যেটা প্লুরাল, তার মানে এর উপরে যতগুলো ইয়ে থাকবে, মানে প্যারেন্ট মানে এলিমেন্ট থাকবে, মানে সবগুলোকে সিলেক্ট করবে। বিষয়টা মানে বুঝতে পারছেন, মানে কনফিউশন আছে? ও আচ্ছা, মানে প্যারেন্ট মানে হচ্ছে সিঙ্গুলার ইনস্ট্যান্ট যেটা থাকবে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই যে মানে ডাইরেক্ট প্যারেন্ট, এটা হচ্ছে ডাইরেক্ট প্যারেন্টে দিয়ে দেবে যদি আপনি এই প্যারেন্টকে ইউজ করেন, মানে এই প্যারেন্ট ক্লাস না মেথড,
আর যদি প্যারেন্টস ইউজ করেন এস, তাহলে আপনার এখানে প্যারেন্টস, প্যারেন্টের উপরে গ্র্যান্ড প্যারেন্টস সহকারে সবগুলা হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ডফাদার অ্যাকচুয়ালি, হ্যাঁ এটাই, এই যে দেখেন সবগুলো এলিমেন্টে আমাদেরকে দিতেছে, বুঝছেন, এই যে প্যারেন্টস ইউজ করার কারণে। সো আপনার প্রয়োজন অনুপাতে ডিপেন্ড করবে আর কি। সো তারপর আরেকটা হচ্ছে প্যারেন্টস আনটিল। প্যারেন্টস আনটিল হচ্ছে প্যারেন্টস আনটিল। সো আপনার এলিমেন্ট মনে করেন অনেকগুলো আছে, যে ইউএল এলআই, তারপর হচ্ছে ডিপ এলিমেন্ট, তারপরে এটা ডিপের উপরে তো আরেকটা এলিমেন্ট আছে, এখানে আছে বডি ট্যাগ। সো আপনি চাচ্ছেন আপনি শুধু একটা যে এলিমেন্টটাকে সিলেক্ট করবেন সেটা থেকে শুধু এই ডিপ পর্যন্ত চাচ্ছেন, অথবা এটা থেকে ওই এলিমেন্টটা পর্যন্ত চাচ্ছেন, আর বাকিগুলো চাচ্ছেন না, যে একটা ইন্টারভাল। আপনার কাছে দুটো ফাংশন আছে, একটা প্যারেন্ট আর একটা হচ্ছে প্যারেন্টস। আপনি প্যারেন্ট দিয়ে পাচ্ছেন ইনস্ট্যান্টটা, আর প্যারেন্টস দিয়ে টোটাল সবগুলো পাচ্ছেন। আর এখন আপনার টার্গেট হচ্ছে শুধু যেটাতে সিলেক্ট করবো এটা থেকে আর একটা নির্দিষ্ট ইন্টারভাল, মানে একটা আমি একটা প্যারামিটার দিয়ে দেবো, এই প্যারামিটার ইট কুড বি এনিথিং। সো মানে একটা নির্দিষ্ট কিছু চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন এই যে প্যারেন্টস আনটিল, তারপর এখানে একটা ডিপ দিয়ে দেবেন, অথবা একটা প্যারামিটার, যে একটা কোন এলিমেন্ট পর্যন্ত আপনি চাচ্ছেন। বুঝতে পারছেন প্যারেন্টস আনটিলের কাজ কি? ডিপ দিলে সবগুলা ডিপই বুঝাইবে। ডিপ দিলে না, ডিপ দিলে উপরে যেই ডিপটা প্রথমে পাবে ওইটা পর্যন্তই দেখাবে, এর উপরে যাবে না। এই তো এরকম আর কি। তারপর হচ্ছে ডিসেন্ডেন্টস মানে কি, মানে বংশোদ্ভূত। অ্যানসেস্টর মানে হচ্ছে আমাদের মানে পূর্বপুরুষ, আর ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর। এখন কি মানে চাইল্ড নেম দিয়ে অবশ্যই আপনি চাইল্ড পাবেন, মানে চাইল্ড এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করবেন। যেহেতু আমাদের প্যারেন্ট, এখানে আমরা কি দেখি, পিনটাতে দেখি। সো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ। তো প্যারেন্ট ডিপের ভিতরে এটা হচ্ছে আমাদের ইনার ডিপ, মানে চাইল্ড ডিপ। সো আমরা গত সেকশনে দেখছিলাম যে আমরা প্যারেন্ট ইউজ করার পর আমরা এই প্যারেন্ট মানে উপরের দিকে ভ্যালুগুলো পাচ্ছি, আর যদি চাইল্ড ইউজ করে তাহলে নিচের দিকের ভ্যালুগুলোকে পাবো। যেমন এখানে একটা চাইল্ড হতে পারে, এর ভিতরে আরো কয়েকটা চাইল্ড হতে পারে, এরকম আর কি। তারপর হচ্ছে ফাইন্ড, কোন এলিমেন্টকে ফাইন্ড করতে পারবেন, এই তো। তারপর হচ্ছে মানে সিবলিংস, মানে সিবলিংস মানে কি, আপনার ট্রি ডাটা স্ট্রাকচারের কথা মনে আছে? ট্রি ডাটা স্ট্রাকচার, ট্রি ডাটা স্ট্রাকচার আমাদের প্যারেন্ট, চাইল্ড, তারপর সিবলিংস এগুলো ছিল না? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। ওই তো এরকম আর কি, যে সিবলিংস আকারে যদি আপনি কোনো এলিমেন্টের মানে মানে দুটো এলিমেন্টের মানে সিবলিংস মানে ভাই বোন ইউজ করতে চান, তাহলে আপনি এই সিবলিংস এই ফাংশনটাকে ইউজ করবেন। বুঝতে পারছেন? সিবলিং তো ওই যে পজিশনের মধ্যে থাকে না, যেমন রিলেটিভ সিক্স। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওইরকম, মানে ওই কনসেপ্টটার মতোই। is.parents.p h2 siblings। আচ্ছা আমি আপনাকে বুঝাই। আচ্ছা এটা মনে করেন আমাদের প্যারেন্ট নোড, তারপর এটা হচ্ছে আমাদের চাইল্ড নোড, এটা আরেকটা নোড, এখানে আবার আরেকটা নোড আছে, এখানে আবার আরেকটা নোড আছে, এখানে একটা নোড থাকতে পারে। তো একটার সাথে আরেকটা রিলেশনশিপ এরকম না যে এটা এটা আর এটা এভাবে গেছে, আবার এভাবে আরো যাইতে পারে। সো এটা কি, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড। আর এই ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি এই দুইটা হচ্ছে আমাদের মানে সিবলিংস, মানে সেম লেভেলে আছে। বুঝছেন বিষয়টা? এই কনসেপ্টটা আর কি সেম, যে আপনি যদি সেম লেভেলের কোনো কিছু ইউজ করতে চান তাহলে এখানে এই সিবলিংস এই মেথডটা দিবেন। আমরা দেখি একটা বি আর দেই, একটা ডিপ নেই, ডিপের ভিতরে আমাদের h5 আছে টেক্সট, তারপর হচ্ছে পি আছে কন্টেন্ট, content কন্টেন্ট, তারপর কি আছে স্পেন আছে স্পেন। সো এখন দেখেন আমাদের এই ডিপটাকে আমরা একটা HTML মানে ডম ট্রিতে মানে রূপান্তর করি। তো এটাকে আমরা কন্ট্রোল জেড দেই, যাচ্ছে না কেন? নিউ পাইথন নিউ, দেখেন আমাদের এখানে কি আছে ডিপ, মানে আমাদের এখানে প্যারেন্ট হচ্ছে ডিপ। সো এটা মনে করেন ডিপ
ডিআইবি ডিপ, তারপর এটা তিনটা চাইল্ড আছে, কি একটা পি, একটা S5, একটা হচ্ছে স্প্যান, একটা পি, একটা S5, সবগুলো সিবলিং চাইল্ড। হ্যাঁ, আর একটা হচ্ছে স্প্যান, স্প্যান, SPAN। সো এগুলো কি পি, S5 আর স্প্যান, এগুলো একটা মানে এগুলো একে একে অপরের ভাই বোন না, সিবলিংস, আর এগুলো প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিপ। সো আপনার এখন টার্গেট হচ্ছে এটা, আপনি যে সময় S5টাকে ক্লিক করবেন, এর সিবলিংস এর উপর আপনি কিছু একটা ঘটাতে চাচ্ছেন। আপনার সিনারিওটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করার পর অথবা কিছু একটা করার পর তার সিবলিংস এর উপর কোনো এফেক্ট করবেন, এক্ষেত্রে আপনি এই সিবলিংস এই প্রপার্টিটা ইউজ করবেন। সো দেখি কমেন্ট করি, ওই তো প্রোগ্রামিং এর সব কনসেপ্ট সেম, বুঝছেন। এখানে একটা স্পেসিফিক ভাবে ক্লাস দেই, ক্লাস, আরে ক্লাস S5, এখানে ট্রি ডাটা স্ট্রাকচার কনসেপ্ট ইউজ করে ওইখানে হচ্ছে S5 ডট ডট S5 যখন ক্লিক হবে কি করবে, একটা ফাংশন হবে দিস ডট সিবলিংস, তারপর আমরা সিবলিংস পাচ্ছি, তারপর সিবলিংসের একটা CSS অ্যাড করব। CSS কি দিব, ফন্ট সাইজ দিই এখানে। আচ্ছা, এখানে তো ডিসপ্লে ইনলাইন থাকার কারণে ফন্ট সাইজে কাজ করবে না। সো আমরা কালারে দিই, কালার কি দেব, গ্রিন দিয়ে দিই, GREEN, সবগুলা এর এর কি বলে মানে সিবলিংসের সবগুলো কালার গ্রিন হয়ে যাবে। সো টেস্টে ক্লিক করি, এই যে দেখেন এখানে গ্রিন হয়ে গেছে, কত ইজি না, মানে জাস্ট আপনার কনসেপ্ট হয় নাই, কোনটা S5 তো হয় নাই, S5 কেন হবে, S5 তো হবে না, আমরা তো S5 তো কিছু করি নাই, আমরা এখানে করছি S5 যখন ক্লিক করবে তার সিবলিংস এর কালার চেঞ্জ হবে, তার তো কিছু করে নেই। এখানে যদি দিস দিতাম, এখানে সিবলিংস যদি কাটা দিতাম তাহলে তার উপর এফেক্টটা পড়তো, এখানে এফেক্টটা পড়তেছে তার সিবলিংস এর উপর। দেখেন এখানে যদি আমরা দিস দিছি, তো আমরা দেখেন এটা ক্লিক করতেছে, এটা কালারটা চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে এটা কালারটা চেঞ্জ করতেছে, আর আমরা এখানে করতেছি সিবলিংস এর কালারগুলো চেঞ্জ করতেছি, ওটার উপর কোনো এফেক্ট পড়বে না। ওটার উপর যদি এফেক্ট করতেছেন তাহলে অবশ্যই এখানে ওইটাকে দিস দিয়ে অ্যাক্সেস করতে হবে, ওইটা এরকম আর কি। তারপর সিবলিংস আছে, তারপর নেক্সট অল, এগুলো আপনি দেখলে আপনি নিজে বুঝবেন। তারপর প্যারেন্ট, আনটিল, তারপর আপনি যদি না বুঝেন তাহলে তারপর আমাকে বলেন যে ওইখানে ছিলেন কি বলে আনটিল পর্যন্ত, আনটিল একটা ছিল যে আমরা উপরের কতগুলো এলিমেন্ট পর্যন্ত আমরা ট্রাভার্স করবো, একটা প্যারামিটার দিয়ে দিতাম, এটাও সেম। তারপর আছে ফিল্টারিং তেমন একটা কাজে লাগে না এখন তো, এই তো। তারপর আছে অ্যাজাক্স, এই তো আমাদের যে কুড়ি তার তেমন কিছু দেখেন না, আপনি এই দুইটা সেকশন ভালো মতো দেখবেন, কারণ এগুলো দিয়ে আপনি বেশি কাজ করবেন, বুঝছেন। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করবো, যেমন আউল ক্যারোজেল আছে, তারপর স্লিক ক্যারোজেল আছে, SLI স্লিক ক্যারোজেল, তারপর ম্যাগনিফাইং পপ আপ, তারপর ফিল্টার আছে। তারপর এতে দেখে আমি আপনাকে দেখাই, এই যে আমাদের প্লাগইনগুলো আমাদের ওয়েবসাইটে এরকম স্লাইডার থাকে না, এই স্লাইডারগুলো অ্যাকচুয়ালি jQuery প্লাগইন, যে আমরা দেখব কিভাবে jQuery প্লাগইন আমরা ইউজ করতে পারি। এই যে বিভিন্ন ধরনের স্লাইডার আছে এখানে, মাল্টিপল টাইমস। হোয়াট ইজ দ্য ডেমো, কি কাজ করে? হ্যাঁ ভাই, প্লাগইনগুলো কি কাজ আচ্ছা করে? প্লাগইন একটা প্যাকেজ টাইপ, বুঝছেন, যে প্যাকেজগুলো করা আছে আপনি জাস্ট ওগুলোকে ইউজ করবেন। আমরা বুটস্ট্র্যাপে মডেল ছিল না, মডেল, তারপর ক্যারোজেল, কত হাবিজাবি কিছু ছিল না, ট্যাব, ওইগুলোতে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট, আর jQuery এরকম কিছু বানায় রাখছে, জাস্ট আপনি ওগুলোকে ইউজ করবেন, এইরকম আর কি। ম্যাগনিফাইং পপ আপ আছে, এই যে আমাদের ওয়েবসাইটে এরকম দেখেন না, বিভিন্ন ই-কমার্স সাইট কোনো এলিমেন্টকে ক্লিক করার পর একটা পপ আপ শো করে ওই এলিমেন্টটাই, বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন না, বিশেষ করে ই-কমার্স। তারপরে এখানে ফিল্টার আছে, মানে সর্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। আমার সাইটটা দেখাই, আমি এখানে কি কি প্লাগইন ইউজ করছি আমি আপনাকে বলি, আগে সাইটটা লোড হোক।
নেট অনেক স্লো, লোড হচ্ছে না, লোড হোক তারপর বলি। এই যে দেখেন এখানে হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে কি বলে, আমি এখানে মাউস মানে কাটস নেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের কিছু একটা সরে যাচ্ছে, এগুলো হচ্ছে পার্টিকেল, মানে পার্টিকেল জিএস প্লাগইন দিয়ে ইউজ করছি। আর এখানে দেখেন এই যে এখানে মানে কিছুক্ষণ পর পর ফটোগ্রাফার, তারপর গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার এগুলো আসতেছে। এগুলো হচ্ছে অ্যানিমেটেড হেডলাইট, যে কোনো একটা প্লাগইন আছে, এটা এখানে ইউজ করছি। আর এখানে একটা ক্যারোজেল ইউজ করছে, এটা হচ্ছে আউল ক্যারোজেল, এগুলো তো অ্যাকচুয়ালি প্লাগইন। সো এখানে ক্যারোজেল ইউজ করছি। আর এখানে দেখেন ইমেজে ক্লিক করার পর আমাকে একটা পপ আপ দেয়, ওই যে ম্যাগনিফাইং পপ আপ, এই পপ আপ প্লাগইনটা অ্যাকচুয়ালি এখানে ইউজ করছে। তারপর এখানে দেখেন আরেকটা পপ আপ আছে, ফ্যান্সি বক্স নামে আরেকটা প্লাগইন আছে। প্লাগইনটা দেখতে মানে অস্থির, যে আপনার গ্যালারিতে ফ্যান্সি বক্সটা কাজে লাগে, এই যে এরকম আর কি। সো এগুলো আমরা মানে দেখবো, সমস্যা নেই। তারপর এখানে দেখেন একটা কাউন্টার সেকশন হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে কাউন্টার সেকশনগুলো থাকে, এই যে দেখেন কত ইনিশিয়ালি কাউন্ট হচ্ছে এরকম আর কি। সো এগুলো আমি দেখাবো মানে নেক্সট ক্লাস থেকে, আমরা কীভাবে আমরা যে কোনো প্লাগইন ইউজ করতে পারি সেটা দেখতে পাবো উইথ বুটস্ট্র্যাপ, বুঝছেন। আর আমি ইচ্ছা করে ডাইরেক্ট প্লাগইনে চলে আসতে পারতাম, যে কোনো বেসিক এগুলো না দেখাইয়া। তো দেখেন আপনি যদি এগুলো বেসিক সম্পর্কে নাই বা জানেন, তাহলে আপনার প্লাগইন ইমপ্লিমেন্ট করে কোনো কাজ করতে পারবেন? অবশ্যই না, এগুলো দেখলে মাথা ঘুরে যাবে, বুঝছেন। ঠিক আছে। এই যে সফটওয়্যার অ্যাসাইনমেন্ট থাকলে দুইটা অবশ্যই দেখবেন। আর কি পরবর্তী ক্লাস থেকে আমরা প্লাগইন ইমপ্লিমেন্টেশন করব, এই তো। আচ্ছা ঠিক আছে।